जिंदगी मौत ना बन जाए, संभालो यारो, खो रहा चैनो अमन, खो रहा चैनो अमन। मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन, सरफरोशी की शमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए, संभालो यारो। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম সেটা সরফরোশ সিনেমার গান। তো অবশ্যই এই সিনেমাটার মধ্যে একটা পেট্রিয়াটিক ব্যাপার রয়েছে, একটা দেশাত্মবোধক ব্যাপার রয়েছে, আর এই গানটার মধ্যে তো নিশ্চয়ই রয়েছে। যখনই 15ই আগস্ট বা 26শে জানুয়ারি এই অনুষ্ঠানগুলো হয়, তার মধ্যে এই গানটা নিশ্চয়ই থাকে। তো এই গানটার যে লিরিকটা, যে কথাগুলো খুবই ইন্টেন্স, যে জিন্দগি মত না বন যায়, সম্ভালো यारो, खो रहा चैनो अमन, मुश्किलों में है वतन। তো এই যে মুশকিলো মেহে ওয়াতন মানে আপনার দেশটা মুশকিলের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে, কিভাবে, তো মানে খাতরার মধ্যে আছে, সেটা কীরকমভাবে, সেটা কিন্তু শুধুমাত্র কি কোনো বহিরাগত দেশ যদি আমাদের দেশকে আক্রমণ করে তবেই কি আমাদের দেশ তার মুশকিল হবে বা খাতরাতে পড়বে বা ডেঞ্জারে পড়বে, নাকি আরও অনেক কিছুভাবেই হতে পারে? তো অবশ্যই অনেক কিছুভাবেই হতে পারে, যার মধ্যে কিনা যদি দেখা যায় যে আমাদের দেশে প্রচুর জাল টাকায় ছেয়ে গেছে, তো জাল কারেন্সি দিয়ে কেনা বেচা হচ্ছে, তাতে কি হবে, আমাদের দেশের প্রচুর অর্থনৈতিক আমরা প্রচুর সমস্যায় পড়বো, মুশকিলে পড়বো। তেমনি আরও একটা বিশাল মুশকিল আছে, সেটা হচ্ছে গিয়ে ইললিগাল ইমিগ্রেন্টস। যদি ইললিগালি অন্যান্য দেশ থেকে আমাদের দেশে মানুষ ঢুকতে থেকে আর তারা ভারতীয় নাগরিক হিসাবে যদি নিজেদেরকে তারপর যেভাবেই হোক সাবিত করে দেয়, তাতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যারা ভারতীয় বা যে কোনো দেশ, যাদের দেশেই ইললিগাল ইমিগ্রেন্টস এরকমভাবে ঢুকছে, তারা কিন্তু প্রবলেমে পড়বে। বিশাল ক্ষতিতে থাকবে কিসে? দেশের জিডিপিতে বিশাল বড় ক্ষতি হবে। জিডিপি ব্যাপারটা বিশাল একটা অনেক বড় ওয়ার্ড, অনেক আমি ছোট করে বোঝানোর চেষ্টা করি যে একটা দেশের যে গড় আয় আর দেশের গড় জনসংখ্যা, যে গড় জনসংখ্যা আর গড় আয় দুটো, যে দেশের আয় প্রচুর বেশি কিন্তু জনসংখ্যা খুব কম, তাদের কিন্তু দেশ অনেক উন্নত, তাদের জিডিপি অনেক হাই পার্সেন্ট, এরকমভাবে একটা হিসাব করা হয়। হ্যাঁ, আমি যেটুকু মানে সোজা সাপটাভাবে পারলাম সেটুকুই আপনাদের বোঝালাম। তো আশা করি এইটুকুর নলেজ যথেষ্ট জিডিপি নিয়ে, এর চেয়ে বেশি আমাদের দরকার নেই। তো সেক্ষেত্রে কি হয়, যে যারা ইললিগালি আমাদের দেশে আসছে, এসে আমাদের দেশের জনসংখ্যার মধ্যে তারা মিশে যাচ্ছে, তাহলে কি হবে, আমাদের দেশের আয়ের ওপর তারা তো প্রভাব ফেলছে, তাই না? তো এরকম একটা বিষয় এখন উঠে এসছে। তো এখন এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে, তো এটা হচ্ছে দেশের পক্ষে বিশাল বড় থ্রেট, যে কোনো দেশে যদি হুড় করে ইললিগাল ইমিগ্রেন্ট ঢুকতে থাকে, তাহলে সেই দেশ নষ্ট হতে আর বেশি দিন লাগে না। তো এই বিষয়টা উঠে এসছে। তো এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে বলি। মৌয়ের একটা ভিডিও দেখলাম আর মৌয়ের জায়ের একটা ভিডিও দেখলাম, দুজনেরই ভিডিও দেখলাম একটা। তো সেখানে কিছু কথা উঠে এসছে, যার মধ্যে কিনা আমার মনে হয় এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার। ওদের এর আগেও পার্সোনাল প্রবলেম হয়েছে, ওদের ফ্যামিলিগত সমস্যা হয়েছে, আমি কিন্তু কোনো দিনও তার মধ্যে ঢুকিনি, সেটাকে কন্টেন্ট করিনি, কারণ ওটা ওদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। তো যদিও এখন মানুষ পার্সোনাল ব্যাপারগুলো, পারিবারিক ব্যাপারগুলোকে সামনে নিয়ে এসে, যেহেতু তারা ব্লগার, তাদের পরিবারে কি সমস্যা, তাদের যদি ঝগড়াও হয় সেটাও আমাদের দেখানো উচিত। কারণ যদি অনুষ্ঠান, বিয়েবাড়ি, জন্মদিন সমস্ত দেখানো যায়, তাহলে ঝগড়াটাই বা কেন দেখানো যাবে না? তো সেদিকে আমি খারাপ বলিনি, কিন্তু মানে মনে করছি না, কিন্তু আমি পার্সোনালি আমার মনে হয়েছিল এই বিষয়টা আমি ঢুকবো না। তো যাই হোক, এখন কিন্তু বেশ কিছু কথা বলতেই হবে, কারণ এর মধ্যে এমন একটা কথা, যে কথাটা উঠে এসছে, যে মৌ হচ্ছে কি আমাদের দেশের ইললিগাল ইমিগ্রেন্ট। ও অবৈধভাবে আমাদের দেশে শুধুমাত্র আসেনি, আমাদের দেশে অবৈধভাবে ও থাকছে। এই মানে বিশাল বড় একটা অভিযোগ কে এনেছে না, মৌয়ের যা ওই ঝুমকি, তো ঝুমকি না চুমকি, যাই হোক সে। তো সবার আগে মৌয়ের ভিডিওটা আসলো। মৌয়ের ভিডিও থেকে যেটুকু শুনলাম, যে মৌয়ের শাশুড়ি মায়ের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ছিল, যেটা কিনা মৌ আর মৌয়ের হাজব্যান্ড মানে কল্লোলকে না জানিয়েই তার যা সেই টাকাগুলো তুলে নিয়েছে। তো মৌ যখন জানতে পেরেছে, তখন ও সবাইকে জানানোর জন্য একটা ভিডিও করেছে, যেরকম ওরা এসেছিল, এসে শাশুড়ি মাকে নিয়ে একদিন বলল যে একটু কোথাও যাচ্ছি। তো যেহেতু ও মানে ওর যাও ওর শাশুড়ি মায়েরই
বৌমা, তাই জন্য ও বলছে ঠিক আছে বৌমার সাথে গেছে, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারছে যে টাকাগুলো ওনার অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। তো ওনার অ্যাকাউন্টে কিসের টাকা, ওনার সোর্স অফ ইনকাম কি আমরা সবাই জানি যে এখন বিধবা ভাতা, তারপর হচ্ছে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, এরকম প্রত্যেক মাসে বেশ কিছু টাকা জমা হয়। তো ওনার অ্যাকাউন্টে সেই টাকা জমছিল, সেই টাকাগুলোই মৌয়ের যা না জানিয়ে তুলে নিয়েছে। তো সেটা নিয়েই মৌ আর কি বলেছে যে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম এরকম একটা ঘটনা ঘটেছে, বেশ কিছুদিন ধরেই আগেই ঘটেছে, কিন্তু আমি জানাইনি তখন, এখন আমি জানাতে বাধ্য হচ্ছি, ঠিক আছে বলে মৌ সে আরও বেশ কিছু কথা বলেছে, যেখানে কিনা মৌদের ওপর বারবারই অভিযোগ তোলা হয় যে শাশুড়ি মা ওদের বাড়িতে থাকে কিন্তু ওরা নাকি ঠিকমতো টেক কেয়ার করে না। মৌ শাশুড়িকে রেখেছেই অ্যাজ আ কাজের লোক, মানে এরকমভাবেই বলা হয় যে কাজের লোক, যে ওর ঘরে রান্না করবে, ওর ঘরে কাজ করবে, ওর যে পোষ্যটা আছে তাকে সামলাবে। সেই জন্য মৌ ইচ্ছা করে ওর শাশুড়িকে নিজের সাথে রাখে, ওর জায়ের বাড়িতে যেতে দেয় না। ওর জায়ের যেখানে একটা মেয়ে আছে, মানে ওই মৌ কল্লোলের মায়ের যে নাতনি, সে নাতনির সাথেও থাকতে দেয় না। নাতনিকে ঠাকুমার ভালোবাসা থেকে বঞ্চিত করে মৌ নিজের স্বার্থে নিজের শাশুড়িকে আটকে রেখেছে, এরকম অভিযোগ উঠেছে। তো দেখুন, দুই জায়ের মধ্যে বিভিন্ন রকম অভিযোগ উঠতেই পারে, দুজনে একে অপরকে এরকম বলে, সে সব প্রত্যেকেই বলবে যে আমি সবচেয়ে ভালো রাখছি, আমার কাছেই আমার শাশুড়ি সবচেয়ে ভালো থাকে। এটা তো খুবই মানে একেবারে স্বাভাবিক বিষয়, এটা নিয়ে আমাদের মানে কোনো রকম রকেট সায়েন্স করতে হবে না এই জিনিসটা নিয়ে। তো যাই হোক, কিন্তু ব্যাপারটা এখানে হয়েছে গিয়ে যে টাকা পয়সাটা তো মা যেহেতু দুজনেরই, তো টাকা পয়সা দুই বউয়েরই। সেখানে মৌ তাকে রাখে, শাশুড়ি মাকে রাখে, আর শাশুড়ি মাকে রাখে তার জন্য তার বাবদ তার বড় মানে যে ছেলে, মানে যে আর কি যা মৌয়ের যে যা, তার যে হাজব্যান্ড, সে কিন্তু মাকে মানে নিদেন পক্ষে হাত খরচের জন্য কিছু টাকা কিন্তু দেয় না। সেও কিন্তু ইনকাম করে, শুনলাম সে হচ্ছে গিয়ে আর্মিতে চাকরি করে। তো যে আর্মিতে চাকরি করে তার তো মোটামুটি একটা স্যালারি আছে, সে ভাইয়ের বউয়ের কাছে মা থাকছে, তার জন্য মায়ের হাত খরচা বাবদ আজ পর্যন্ত কোনোদিনও কিছু দিয়েছে কি? নিজের কাছে রাখা একবার রেখেছিল। তো এর আগেও, এই কিছুদিন আগেও যখন মৌয়ের শাশুড়িকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কার কাছে থাকবে, উনি কথা বলতে পারেন না, ওই বৌমাকে দেখিয়ে মানে মৌয়ের যাকে দেখিয়ে বলেছিল যে ওর কাছে থাকবেন, উনি কিন্তু মাথা নেড়ে একদম না বলেছে, না থাকবো না, মানে মৌয়ের কাছেই থাকবো। তো উনি মৌয়ের কাছে স্বইচ্ছায় থাকেন, সে কারণ যাই হোক না কেন, কিন্তু উনি স্বইচ্ছায় সেখানে থাকেন। তাহলে এখানে মৌ যে ইচ্ছা করে বঞ্চিত করছে, এই কথাটা তো সরাসরি খারিজ হয়ে যায়, তাই তো? তো এবার হচ্ছে ব্যাপারটা, মৌ যে কথাটা বললো যে শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা তুলে নিয়েছে, এবার এক্ষেত্রে আমি যেহেতু এটা নিরপেক্ষ ভিডিও বানাবো, মৌয়ের সাথে তাও আমার একটু হলেও ভালো সুসম্পর্ক রয়েছে, কিন্তু মৌয়ের যাকে আমি কোনোদিনও চিনি না, কিন্তু তা বলে ওর সম্পর্কে আমি যেটা সত্যি সেটাই বলবো, মিথ্যা কিন্তু বলবো না। তো এটাও সত্যি যে এই যে মৌ আজকে হঠাৎ করে জানতে পেরেছে যে টাকাটা ওনার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে, তো উনি এতটাও বোকা নয় যে ওনাকে ফুসলে ফাসলে টাকা নিয়ে নেবে। উনি কি মৌকে এসে কমপ্লেন করেছিল যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে আমার বৌমা? করেছিল কি? সেটা আমি একটু জানতে চাই। তো সেই জন্য বলছি, তো ওনার অ্যাকাউন্ট থেকে যখন টাকা তোলা হয়েছে, উনি জানেন ভালো করে একটা টিপসই বা কিছু না কিছু একটা তো নেওয়া হয়েছে, কিছু না কিছু না হলে তো টাকা এরকমভাবেই একজনের অ্যাকাউন্ট থেকে অন্য একজনের অ্যাকাউন্টে চলে যেতে পারে না, তাই না? তো তাহলে সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে ওনার শাশুড়ি কিন্তু জানতো যে বৌমা টাকাগুলো নিয়েছে, এটাই তো বুঝতে হবে। তো এবার চলে আসি এই মৌয়ের যা বলছে যে হ্যাঁ টাকাগুলো ছিল, আমি সব করেছি, মানে আধার কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যা ছোটাছুটি সমস্ত আমি করেছি। তো সেই জন্য ওনার অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল আমি মনে করেছি সেগুলো আমি নিজের কাছে নিয়ে আসবো, নিয়ে আমি একটা সোনার কিছু করে ওটাকে ওনার অ্যাসেট হিসেবে রাখবো। কেন? ব্যাংকের থেকেও কি ও নিজেকে বেশি সেফ মনে করছে? টাকা ব্যাংকে থাকাচ্ছে ওর কাছে বেশি সেফ? এটা তো আমি কোনোভাবেই কোনো যুক্তিতে বুঝতে পারলাম না। একটা মানুষের টাকা ব্যাংকেই সবচেয়ে ভালো থাকে, তো সেখানে উনি একজন বয়স্ক মহিলা, ওনার কাছে লিকুইড মানিটা বেশি প্রয়োজন, যে ও নিজেই বললো যে টাকাটা আমি নিয়ে এসেছি,
যে অসুস্থ যদি হয়ে যায়, কোনো কারণে যদি অসুস্থ হয় চিকিৎসার জন্য, তাহলে সেই কাজে আমি টাকাটা ব্যবহার করব। তাহলে চিন্তা করুন যে একটা মানুষের ও বলছে যে চিকিৎসার জন্য এই টাকাটা আমি নিজের কাছে নিয়ে এসেছি, যে উনি যদি আমাদের সাথে আসেন, উনি যদি আমার কাছে থাকেন, তাহলে যদি উনি অসুস্থ হন তাহলে ওনার চিকিৎসার জন্য আমি এই টাকাটা খরচা করব। যদি তাই হয় তাহলে তো সবচেয়ে ভালো টাকাটা লিকুইড ফর্মে থাকা, মানে টাকা হিসাবেই ব্যাংকে থাকা, যে যখন তখন তুলে নিয়ে সেটা ব্যবহার করা যাবে। আজকাল তো কার্ড থাকে, ডেবিট কার্ড থাকে, ডেবিট কার্ডে দিয়ে যে কোনো জায়গায় সেখান থেকে টাকাও তুলতে হবে না, ডাইরেক্ট পেমেন্ট করে দেওয়া যাবে। তাহলে সেখান থেকে টাকাটা তুলে সেটাকে গয়নার আকারে করে তারপর রেখে দিয়ে, এটার পেছনে যুক্তি তো পেলাম না। তাহলে উনি যখন অসুস্থ হবেন তাহলে আগে যেতে হবে, গিয়ে সেই গয়নাটা বিক্রি করতে হবে, তখন দেখতে হবে যে গয়নার মানে সোনার দাম কি চলছে। তখন যদি মানুষের বলা যায় না, অনেক সময় এরকম হয় যে সোনার দাম খুব ছুঁই আকাশ ছুঁই, হঠাৎ করে দুদিনের জন্য দেখা গেল একদম দুম করে রেট পড়ে গেছে। আর মানুষের শরীর কখন খারাপ হয় কে বলতে পারে। তাহলে হতে পারে যে এমন সময় ওনার শরীর খারাপ হলো, সে সময় গয়নার মানে সোনার দাম অনেক কম, সেক্ষেত্রে মেকিং চার্জ কাটা হবে, তারপর একটা পার্সেন্টেজ কাটা হয়। যদি হলমার্ক সোনা না হয় তাহলে একটা পার্সেন্টেজ কাটা হয়, তারপর গিয়ে সোনার দাম অনুযায়ী দামটা চুকানো হবে। তখন যদি দেখা যায় যে যা টাকা দিয়ে আমি কিনেছিলাম তার চেয়ে আমার লস হলো, তখন সেই লসটা কে বহন করবে? এটা কি ধরনের মানে যুক্তি যে সোনার গহনা কিনে রাখার? হ্যাঁ, জানি আমি অনেকে সিলভার বার কিনে রাখে, সেই গোল্ডেন বার কিনে রাখে, সেগুলোতে কিন্তু মেকিং চার্জ মানে যায় না, মেকিং চার্জ বাদ যায় না। সেক্ষেত্রে যেটা যতটা সোনার ঠিক ততটা সোনাই পাওয়া যায়, সেটা মানুষ ইনভেস্ট করে রাখতে পারে। কিন্তু ও কিন্তু সেটা বলেনি, ও বলেছে সোনার গহনা। তো এটা কোনো রকমভাবেই মানে একেবারেই ওর কথাটা যুক্তিযুক্ত আমার লাগলো না। তো যাই হোক, এবার বলছে আমি তো টাকাটা অনেক দিন আগে নিয়েছি, এখনই কেন বললো মৌ? কেন বলবে না মৌ? কারণ যবে থেকে ওখান থেকে এসছে তারপর থেকেই দেখা যাচ্ছে নতুন ফ্ল্যাট নেওয়া, তারপর হচ্ছে গিয়ে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া, এই সব ধরনের খরচা, যে খরচাগুলো ওদের করতে দেখা যেত না সাধারণত, সেগুলো এখন করছে। তো তারপর যখন মৌয়ের চোখে এই কথাটা জিনিসটা এসছে যে শাশুড়ির অ্যাকাউন্ট থেকে টাকা উঠাও, এদিকে যাই সেই টাকাগুলো নিয়েছে, আর এখন দেখা যাচ্ছে এরকমভাবে মোচ্ছব করছে, তাহলে ওর এটা নৈতিক কর্তব্য সবাইকে জানিয়ে দেওয়া যে এই যে ভদ্রমহিলা, এই যে বয়স্ক ভদ্রমহিলা, তার যে অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়েছিল সেটা কিন্তু এই কলকাতার বৌমা নিয়ে গেছে। ঠিক আছে, তো একদম ভালো করেছে। তো এইবার চলে আসি যে বিষয়টা নিয়ে বলবো, যে এই জন্যই আমি মুখ খুললাম ওদের বিষয়টা নিয়ে, এবার থেকে আমি ভিডিও করব। তার কারণ হচ্ছে আজকে দেখলাম এই মৌকে বলছে যে তোমরা জানো ও যখন বাংলাদেশ থেকে এসছিল, আমি ওকে মানে আমার স্মরণে এসছিল, আমি রান্নাবান্না করে দিতাম, আমার এখানে থাকতো, সমস্ত কিছু আমি করে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে ও অসুস্থ, তখন যতটুকু সম্ভব ওকে হেল্প করেছি, তারপর বিয়ে করলো। তো তারপরেই হঠাৎ করে মৌকে বললো, ওকে জিজ্ঞাসা করো তোমরা যে কি করে এত তাড়াতাড়ি ওর আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ব্যাপারগুলো কি করে ও হয়ে গেল। কারণ ও যখন বাংলাদেশ থেকে এসেছিল ও লিগ্যালভাবে আসেনি, মানে এক দেশ থেকে অন্য দেশে যেরকম ভিসা, পাসপোর্ট সব নিয়ে সেক্ষেত্রে জানানো হয় যে কি কারণে যাচ্ছি, কত দিনের জন্য আমি থাকবো, পারপাস কি থাকার, এই সমস্ত কিছু। আর যারা জাস্ট ওই বলে না বেড়া টপকে বা জালের তলা দিয়ে যেভাবে আসে আর কি, যেভাবেই হোক কিছু টাকা পয়সার বিনিময়ে কিছু মানুষ বর্ডার পার করিয়ে দেয়, তো সেরকমভাবেই মৌ এসছে। ওর এটা অভিযোগ, এটা কিন্তু ওর অভিযোগ, আমি বলছি না, ঠিক আছে। তো সেখানে বলছে যে কি করে হয়ে যায়, তোমরা যাও তো, খবর নাও তো, বলো তো, ওকে জিজ্ঞাসা করো তো। কিন্তু ও ভুলে গেছে, তার আগের মুহূর্তে ও বলেছে যে মৌকে দাঁড়িয়ে থেকে বিয়ে ও দিয়েছে, সমস্ত কিছু ও করেছে, বললো যে আমি এত কিছু করেছি, আমার কই একবারও তো নাম নেয় না। তাহলে আমার বক্তব্য হচ্ছে মৌ যদি ইল্লিগালি এদেশে এসে থাকে, তার চেয়েও বড় খতরনাক তো ওর যে কিনা জেনে শুনে একজন যে অবৈধভাবে দেশে ঢুকেছে তাকে শুধু শরণাপন্নতা, মানে তাকে আর কি নিজের আশ্রয় দেয়নি, তাকে রীতিমতো তার দেওরের সাথে বা ভাসুর যাই হোক তার সাথে বিয়ে দিয়েছে। তাহলে সবার আগে ধরা তো ওকে উচিত। বলা যায় না মৌয়ের মতো আরও অনেককেই ওই বর্ডার পার করিয়ে কিছু পয়সার বিনিময়ে, পয়সা করি হয়তো এই খেয়েছে, কিছু পয়সার বিনিময়ে ও
ও বর্ডার পার করিয়ে এখানে বিভিন্ন জায়গায় কোথাও বিয়ে দিয়ে দেয় বা কোথাও অন্য কোনোভাবে পাচার করে দেয়। ও তো সরাসরি এটা ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিংয়ের কথা বলছে। ও করেছে, মৌ নয় কিন্তু নিজে বলেছে, ও নিজে বলেছে যে ও দাঁড়িয়ে থেকে মৌকে বিয়ে দিয়েছে, সমস্ত কিছু করেছে। তাহলে ও অবৈধভাবে অবৈধ একজন যে এসছে তাকে কি করে বিয়ে দেয়, কি করে করে? ওভার স্মার্টনেস না একদম ছুটিয়ে ছেড়ে দেবো তোমার, বুঝলে তো? এবার থেকে তোমার ওপর আমার চোখ পড়ে গেল, মাথায় থাকে জানো। আর এই যে বলছে না যে কি করে দেখো আধার কার্ড কি করে হয়েছে ওর, তারপর হচ্ছে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড ওর কি করে হয়েছে। তো যারা করে দিয়েছে তারাও কিন্তু ফাঁসবে, যারা করে দিয়েছে তারাও কিন্তু ফাঁসবে। আমি তো বলবো এই মহিলা এ যেখানে থাকে, মৌদের ওখানে যারা থাকে, একে চেপে ধরে রাখা উচিত, ধরা উচিত একে, যে কোন হিসাবে ওই ধরনের কথাগুলো বলছে। তো এবার রইল গিয়ে মৌয়ের কথা। মৌ এখানে আমাদের দেশের একজনকে বিয়ে করেছে, কল্লোলকে বিয়ে করেছে, ওর স্ত্রী হিসাবে রয়েছে। হ্যাঁ, ও যেটা বললো যে 7 বছর লাগে তারপর গিয়ে হয় আর কি ডকুমেন্টস, লিগ্যাল ডকুমেন্টস হয়। কিন্তু আমরা যতদূর জানি যে বিয়ে হলে, মানে যেহেতু বিয়ে হয়েছে সেহেতু কিন্তু অতদিন সময় লাগে না, এটা বৈবাহিক সূত্রে হয়েছে। ওর একটা দেশের থেকে অন্য দেশের সিটিজেনশিপ বৈবাহিক সূত্রে ও অনেক তাড়াতাড়ি পেয়ে যেতেই পারে। আর যদি সেটা না থাকে তাহলে আমি বলবো সবার আগে এই মৌয়ের যাকে ধরুন আপনারা, ও কিন্তু এরকম মৌয়ের মতো, আজকে মৌয়ের আমরা ভিডিও দেখি, মৌকে আমরা অনেক দিন থেকে ভালোবাসি, সেটা আলাদা বিষয়। তেমনি এরকম হাজার হাজার মৌ যদি ঢুকে যায় তাহলে আমাদের দেশের মেয়েগুলোরই কিন্তু ক্ষতি হবে, কারণ যতই ভালোবাসার মানুষ হোক, কিন্তু যেটা ইল্লিগাল সেটা ইল্লিগাল, সেটার আঙুল তুলছে ও নিজে বলছে। তাহলে সবার আগে একে ধরা হোক। এই ধরনের কারবার, মৌয়ের মতো আর কজনের দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছে যারা কিনা ইল্লিগাল। এবার শুধুমাত্র বিয়ে দিয়েছে না অন্য জায়গায় পাচার করেছে, একদম দেখা হোক। অসভ্য কোথাকার একটা ওভার স্মার্টনেস। আর তার উপর বলিহারি যাই, ওর বরের তো চাকরি চলে যাওয়া উচিত, মৌ যা করেছে তার চেয়েও বেশি তো ওরা অন্যায় করেছে। ওরা তো দেশের, ও তো আইনের রক্ষক, আইন শুধু না দেশের রক্ষক। যদি সত্যি ও আর্মিতে কাজ করে তাহলে সেখানে ওর ছত্রছায়ায় ওর বউ কি করে এরকমভাবে একটা ইল্লিগাল কাজ করলো, সবার আগে তো ওকে ধরা উচিত। অসভ্যতামি না তোমার ছুটিয়ে ছেড়ে দেবো, জানো তো, একদম ছুটিয়ে ছেড়ে দেবো। ভালো করে আমাকে দেখে নাও, ঠিক আছে? আমার চোখ তোমার ওপর পড়বে। নোংরামি। মেয়ের স্কুলের ভর্তির টাকা জোগাড় হচ্ছিল না, বলতে বসেছে সারাক্ষণ। ওর চোখ মুখ থেকে হিংসা মানে ফুটে ওঠে, চোখে মুখে হিংসা ফুটে ওঠে যে ও মৌকে কতটা হিংসা করে। তো এখন মৌ আমাদের দেশের নাগরিক হয়ে গেছে, আমাদের দেশে ও ইনকাম করে ট্যাক্স পে করছে, দেশের জিডিপিতে ও সাহায্য করছে, বৈদেশিক মুদ্রা আমেরিকান ডলার দেশে নিয়ে আসছে, ঠিক আছে? তো তোমার ওপর এবার দেখা উচিত যে তুমি এরকম কতজনকে দেশে ঢোকাচ্ছ, তাদের কি মোটিভ আছে, তারা কি করতে ঢুকছে, ঠিক আছে? সভ্যতা আমি একদম ছুটিয়ে ছেড়ে দেবো তোমার। তো যাই হোক মৌ, তোমাকে একটাই কথা বলবো যে দেখো, এইটা তুমি মানো আর না মানো, তোমার শাশুড়ি মারও প্রচুর দোষ আছে। উনি থাকেন তোমাদের সাথে, সব কিছু করেন, কিন্তু যতই যাই হোক তা ওনার আরেকটা সন্তান, তো কোনোভাবে উনি হয়তো বোঝেন যে এই সন্তানটা আর তার বউটা, মানে এদের পরিবারটা একটু বেশি দুর্বল। তো সেক্ষেত্রে হয়তো উনি নিজের টাকাগুলো মনে করেন যে ওরা যাতে পায়, জানে বোঝে যে তোমাদের যাই হোক মানে টাকা পয়সার অভাবটা তো নেই, তো সেই জন্য। তবে তুমি জানিয়ে খুব ভালো করেছো। তবে এটাই বলবো যে দিয়ে দাও, ওদের নিয়ে থাকতে দাও। তোমার লেভেলে তো কোনোদিনও যেতে পারবে না, যতই যাই করুক। অ্যাটলিস্ট আমি তো বলবো পারলে শাশুড়ি মাকে ওখানে পাঠিয়ে দাও, দেখি কত ও রাখে, আর কত নিয়ে ও চিকিৎসা করায়, আর কত গলায় মালা করে শাশুড়ি মাকে রাখে, দেখি। তো কিছু মনে করো না, তোমার শাশুড়ির অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাগুলো চুরি হয়নি। উনি নিজে ভালো করে নিশ্চয়ই জানে যে ওনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কোথায় গেছে, কি জন্য গেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। এই জিনিসটাকে মেনে নিতে শেখো যে তোমার শাশুড়ি মায়েরও কিন্তু যথেষ্ট দোষ আছে, ঠিক আছে? এবার দোষ, সন্তানকে স্নেহ করাটাকে দোষও বলবো না আমি। এটুকু আমার মন বলে যে তোমার শাশুড়ি মা বোঝেন যে ওদের টাকার বেশি প্রয়োজন, ঠিক আছে? তো যাই হোক,
তোমার তরফ থেকে তুমি বলেছো, খুব ভালো করেছো। আমার এই ভিডিওটা এটুকু আমি বললাম। তবে ওই ঝুমকির ওপর আমার অবশ্যই, ঝুমকি না চুমকি তার উপর আমার নজর রাখবে। যখনই ফালতু কথা বলতে শুনবো তখনই কিন্তু দেবো। আর অবশ্যই আপনারা সবাই মিলে বলুন, ওকে চেপে ধরুন যে কেন একজন যে আর কি দেশের আমাদের নাগরিক হয়নি, কেন তাকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে। দেখুন, বিদেশ থেকে মেয়ে নিয়ে এসে বিয়ে হয়, সে তো আমার আত্মীয়ের মধ্যেই রয়েছে একদম। তারা বাংলাদেশ থেকে, তার মানে যে বৌমা বাংলাদেশ থেকে, বিয়েতে আমরা দেখতে গেছি বাংলাদেশ থেকে বাংলাদেশি বৌমা এসছে। তো সেটা প্রপার নিয়ম মেনে, সমস্ত নিয়ম টিয়ম মেনে তবেই করা হয়। কিন্তু ও তো বলছে ইললিগাল, তাহলে ও সবার আগে ইললিগাল কাজটা কেন করলো? ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।